গণভবন পরিদর্শনে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যে স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যে পরিষদে আলোচনা করেছিলেন, উপদেষ্টা পরিষদে এই কথাটি উঠেছিল কিনা যে আসলে যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন, যিনি হবেন তার বাসভবনটা কোথায় হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে কিনা? যেহেতু এটা প্রধান দেখলেন, আজকে কি পরিস্থিতি দেখলেন এটাও বলবেন। ওইটা তো পরের আলোচনা। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে এখন যে অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেকে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা। আরেকটা জিনিস জানবার ছিল আমার, সেটা যে ধরেন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসেবে কোনো ঐতিহাসিক নিদর্শনকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। না, সেটা তো আমি বললাম যে অন্য কোনো নিদর্শন আছে কিনা অন্য কোনো সময়ে। প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিল যে আসলে আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেটা বাস্তবতা। এখন বিষয়টা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনও যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো চোখ দিয়েছে এবং সব কিশোর পার হয়নি, একটা বাচ্চা আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে এইসব কথা বলতে গিয়ে। এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এইটা সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারা দেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখা যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন, নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে, এরকম আপনাদের কঠোরভাবে খুব গভীরভাবে এগুলো ব্যবস্থা হচ্ছেন কিনা যদি বলেন। কারণ অনেককে আমি নিউজ করতে আমরা খারাপ অবস্থা। এই মাসেই আমরা কিন্তু শহীদ পরিবার যতটুকু আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করবো বেশ বড় করে আর কি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রমটি চলছে সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। মাননীয় উপদেষ্টা আজিজুর রহমান স্যারের কাছে কিন্তু জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন। আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায় আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে, ভাঙা হচ্ছে, তারপরে কিছু শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে। তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছে। সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারেবারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। দর্শক, এতক্ষণ গণভবন থেকে উপদেষ্টাদের বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম।